নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি আলোর চ্যাপ্টার। তোমরা কতগুলো উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো। তোমরা দেখে থাকবে যখন আমরা জলের বালতিতে কোনো লাঠি ডুবিয়ে থাকি, লাঠিটা আমরা বাঁকা দেখি। কেন দেখি? বর্ষাকালে যখন অল্প অল্প বৃষ্টির পর জলবিন্দুগুলো বাতাসে ভাসতে থাকে, তখন আমরা রামধনু দেখতে পাই। কেন দেখি? নিজের প্রতিবিম্ব, নিজের ছবি আয়নাতে কিভাবে গঠন হয় সেটা কি তোমরা জানো? তাহলে শুরু করো আজকের এই চ্যাপ্টার আলো। এই আলোর চ্যাপ্টারে আমরা এর প্রত্যেকটা বিষয় জানতে পারবো এবং দৈনন্দিন জীবনের কার্যাবলী সম্বন্ধে জানতে পারবো। এখন জানি আলোটা কি। আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখন তরঙ্গ বলতে আমি তোমাদেরকে পরে বোঝাবো, যখন আরো ডিটেলসে আলোর চ্যাপ্টারে যাব। এখন তরঙ্গ বলতে ধরো, জলে তুমি একটা পুকুরে পুকুরে তুমি একটা ঢিল ছুঁড়লে, ঠিক আছে? যখন ঢিলটা ছুঁড়লে তখন কিরকম হয়? এরকম এইভাবে এইভাবে জলগুলো চারদিকে ছড়াতে থাকে। ওই যে একটা ঢেউয়ের মতো অংশ তৈরি হয়, এরকম এইভাবে পরপর ছড়াতে থাকে। এটা গোলভাবে থাকে, আমি এটা লিনিয়ার এঁকেছি। এই যে এইভাবে এইভাবে ছড়াতে থাকে, এটাই হচ্ছে তরঙ্গ। আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার মধ্যে তড়িৎ আছে, চুম্বকেরও আছে। সেরকম একটা তরঙ্গ যেটা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। এখন শূন্য মাধ্যম বলতে ধরো সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসছে, এর মাঝে কি কোনো বায়ু আছে? ওপরে তো বায়ুই নেই, তোমরা ছোটবেলা থেকে পড়েছো। এর মাঝে অন্য কিছু আছে? জল ফল মহাকাশ মহাকাশ তো পুরো ফাঁকা। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কোনো মাধ্যমের প্রয়োজন লাগে না। অর্থাৎ আলো মাধ্যম ছাড়া যায়, মানে শূন্য মাধ্যমে যেতে পারে, যা আমাদের চোখে দৃশ্যের অনুভূতি সৃষ্টি ঘটায়। আমরা যে দেখতে পাচ্ছি, ধরো রাত্রেবেলা আমরা দেখতে পাই না কেন? আলো নেই বলে। আর দিনের বেলা দেখতে পাই কেন? সূর্যের আলোর জন্য। রাত্রেবেলা কিছু দেখতে হলে আমাদেরকে আলো জ্বালাতে হয়, টর্চ জ্বালাতে হয়, বা ঘরে থাকলে এমনি এলইডি লাইট জ্বালাতে হয়। তাহলে আলো আমাদের চোখে দৃশ্যের অনুভূতি সৃষ্টি করছে। এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, শূন্য মাধ্যমে যেতে পারে। তরঙ্গ কি সেটা তোমাদেরকে আমি বোঝালাম। এখন সব থেকে প্রথমে যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে একটা আয়না। ওই আয়নাতে আমি নিজের ছবি সামনে দাঁড়িয়ে কিভাবে দেখতে পাচ্ছি? সেই থিওরিটা জানতে হলে আমাদেরকে আগে আলোর প্রতিফলন সম্বন্ধে জানতে হবে। তো আসো আমরা আলোর প্রতিফলন সম্বন্ধে জেনে নিই, যে প্রতিফলনটা আসলে কি। আসলে লিখি আলোর প্রতিফলন। এখন আলোর প্রতিফলনে তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ছোটবেলায় তোমরা সবাই এটা করেছো। ধরো তুমি সূর্যের খোলা আকাশের নিচে বসে আছো, প্রখর রোদ। সেই সময় তোমার হাতে একটা আয়না আছে। তুমি ছোটবেলায় কি করতে? আয়নাটা নিয়ে সূর্যের দিকে কোণ করে রেখে কারো চোখে ফেলাতে। অর্থাৎ সূর্যের আলোটা ডাইরেক্ট তার চোখে যেয়ে পড়তো। এইভাবে তোমরা বিরক্ত করেছো না করোনি? তাহলে তোমাদের ছোটবেলাটাই বৃথা। এবার দেখো আলোর প্রতিফলনটা আমরা কিভাবে ধরি। ধরো এখানে তুমি বসেছিলে আয়না হাতে নিয়ে। এখন সূর্য সূর্য এখানে কিরণ দিচ্ছে, সূর্য রশ্মি আয়নাতে এসে পড়ছে। আর এইখানে তোমার বন্ধু আছে, কিছু একটা কাজ করছে এপাশে মুখ চোখ করে। এখন সূর্য থেকে রশ্মি এই আয়নাতে পড়লো। এ দেখো, আলোক রশ্মি সোজা পথে চলে। পরে পড়বে যে আলোক রশ্মি সোজা পথে চলে না, বাঁকা পথে চলে। কিন্তু 10 স্ট্যান্ডার্ডের অনুযায়ী আলোক রশ্মি সোজা পথে চলে। আচ্ছা, ওপাশ থেকে একটা আলো আসছে। আমি হাতটা যখন এখানে নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের ছায়া এই বোর্ডটায় পড়েছে, বা আমার নিজের ছায়া এই এখানে পড়েছে। আলোটা ঠিক এই কোণ করে আছে, তাহলে আমার ছায়াটা এখানে পড়েছে। মানে কি? আলো এই সোজা এসেছে, এই সোজা যতদূর ও পৌঁছাতে পেরেছে ততদূর গিয়েছে, কিন্তু এই ছায়াটাই পৌঁছাতে পারেনি, তাই এটা অন্ধকার। সুতরাং আলোক রশ্মি সোজা পথে চলে।
সূর্য থেকে আলো আপতিত হলো মানে এলো, তাহলে এই রশ্মিটাকে আমরা বলবো আপতিত রশ্মি। এবার দেখো, তোমার বন্ধু ওখানে কোনো কিছু একটা কাজ করছে, আর তুমি এখানে আয়না দিয়ে রেখেছো। এখন আয়না ভেদ করে ভিতরে তো আলোক রশ্মি যেতে পারবে না। যদি এখানে জল থাকতো, জল কি, জলের মধ্যে দিয়ে যে কোনো জিনিস এই পার থেকে ওই পারে যেতে পারে, তখন আলোক রশ্মি চলে যেত। কিন্তু এটা তো আয়না, একটা সলিড জিনিস, তাই আলো এখানে এলো ঠিকরে তোমার বন্ধুর চোখে যেয়ে পড়বে, তখন সে চোখ সরিয়ে নেবে। কেন? সূর্যের আলোটা ডাইরেক্ট যে তার চোখে পড়ছে, যেন একটা জ্বলন্ত সূর্যই তার চোখের সামনে যে চলে আসছে। তাহলে এই যে এই রশ্মিটা তোমার আয়না থেকে বন্ধুর চোখে গেল, এই রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এবার একটা ভালো ছবির মাধ্যমে দেখা যাক। এটা ধরো আয়না। সবসময় দর্পণ আঁকার সময় যেই দিকটা ওর চকচকে অংশ, মানে যেই দিকটায় তুমি আলো ফেলবে সেই দিকটা এরকম স্মুথ রাখবে, আর যে দিকটা উল্টো দিক সেই দিকে এরকম দাগ টেনে দেবে। এটা দর্পণের চিহ্ন। এখান থেকে আপতিত রশ্মি এলো, এখান থেকে প্রতিফলিত হলো। দেখো, এটা আপতিত রশ্মি মানেই কি, কথার মধ্যেই আছে এটা আপতিত হলো মানে এলো। প্রতিফলিত রশ্মি মানে এটা প্রতিফলিত হয়ে চলে গেল, এটা এখান থেকে ঠিকরে চলে গেল। এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এখন এই আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মাঝে এই বিন্দুটা থেকে আমরা একটা সমকোণ কল্পনা করি, মানে এই দর্পণের সাথে সমকোণে উঠে থাকবে। এটাকে আমরা বলি অভিলম্ব। ঠিক আছে, এটা এর এই যে এই দর্পণটা আছে, তো এই দর্পণটার সাথে এটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে আপতন বিন্দু, আর এটা হচ্ছে অভিলম্ব। এবার দেখো, এই যে এই পদ্ধতিটা, মানে আপতিত রশ্মি এলো একটা মাধ্যম থেকে এলো, ঠিক আছে। ধরো এখানে তুমি জল রাখলে, জল হলে কি হতো, একটা রশ্মি এলো তার ভিতরে চলে যেত। জল তো স্বচ্ছ মাধ্যম, মানে কি জলের ভিতরে প্রবেশ করা যায়। কিন্তু এখানে হচ্ছে একটা আয়না রাখা আছে, মানে একটা সলিড জিনিস রাখা আছে। সুতরাং আপতিত রশ্মি, ধরো বায়ু, এটা তো বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম থেকে এলো এখানে ঠিকরে আবার বায়ু মাধ্যমেই চলে গেল। অর্থাৎ এক মাধ্যম থেকে আসবে, দর্পণে প্রতিফলিত হয়ে সেই মাধ্যমেই পুনরায় ফিরে যাবে। এই পদ্ধতিটাকে বলা হয় আলোর প্রতিফলন। এবার দেখো এর সংজ্ঞাটা লিখি, আলোর প্রতিফলনের সংজ্ঞা। একটি নির্দিষ্ট মাধ্যমের, একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি অগ্রসর হওয়ার সময় অগ্রসর হয়ে আলোক রশ্মি যদি দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত
হয় তবে মাধ্যম দুটির বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে আপতিত রশ্মি কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এবার দেখো এটা বোঝাই তোমাদেরকে। বলেছে একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় আলোক রশ্মি, ধরো এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, এর মধ্য দিয়ে আলো অগ্রসর হয়ে যদি দ্বিতীয় কোনো মাধ্যমে যে পড়ে, এটা হচ্ছে কাঁচ মাধ্যম, কাঁচ মাধ্যমে যে পড়লো, ঠিক আছে, তবে মাধ্যম দুটির বিভেদ তল থেকে এই যে এইটা হচ্ছে তোমার বিভেদ তল, আপতিত রশ্মি দিক পরিবর্তন করে আপতিত রশ্মির কিছু অংশ, মানে ধরো এটা যেহেতু সলিড কাঁচ, তবু ত্রুটির দিক থেকে দেখতে গেলে এখানে তোমার ধরো 10% এখানে অপচয় হলো, ধরো 10%, ধরো 20% এখানে অপচয় হয়ে বাকি তোমার 80% এপাশ থেকে আবার পুনরায় ফেরত গেল প্রথম মাধ্যমে। ওই কারণেই বলেছে কিছু অংশ এখানে প্রবেশ করে, সেটা যখন আলোর প্রতিসরণ করবে তখন বুঝতে পারবে। আপতিত রশ্মির কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এই দেখো প্রথম মাধ্যমে ফিরে আসছে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এবার প্রতিফলনের যে এই যে চিত্রটা, এই চিত্র থেকে আমরা বিভিন্ন এটা দেখে নিই। দেখো এটা হচ্ছে তোমার আপতিত রশ্মি, মানে যেই রশ্মিটা আসছে, এটা প্রতিফলিত রশ্মি, মানে প্রতিফলনের পর যেই রশ্মিটা চলে যাচ্ছে, এটা হচ্ছে তোমার অভিলম্ব, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে আপতন বিন্দু, ঠিক আছে। এবার মেন যে দুটো জিনিস সেটা হচ্ছে তোমার আপতন কোণ আর প্রতিফলন কোণ, ঠিক আছে। অভিলম্বটা যে আমরা টেনেছি, এই অভিলম্বের যেদিকে আপতিত রশ্মি থাকে সেদিকটা হচ্ছে আপতন কোণ, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আর যেদিকটা প্রতিফলিত রশ্মি আছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, পরীক্ষালব্ধ ফল দিয়ে দেখা গেছে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, অর্থাৎ যেই কোণে অভিলম্বের সাথে যেই কোণে আপতিত রশ্মি এসেছে অভিলম্বের সাথে সেই কোণ করেই প্রতিফলিত রশ্মি চলে যাবে। এবার প্রতিফলনের প্রকারভেদগুলো পড়বো। দু ধরনের প্রতিফলন হয়ে থাকে, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত কথাটার মধ্যে একটা যেন একটা সমান ভাব আছে, একটা যেন সমতুল্যতা ভাব আছে। নিয়মিত মানে হচ্ছে যখন আপতিত রশ্মি কোনো সমান মানে মসৃণ তলের ওপর পড়ে,
আপতিত রশ্মি এলো, ধরো এই তিনটে আপতিত রশ্মি এই সমান্তরাল পৃষ্ঠের ওপর পড়লো, কাঁচের ফলকের ওপর। প্রতিফলিত হবে যখন, তারা এইভাবে চলে যাবে নিয়মিত, সমান্তরাল ভাবে এসেছে, সমান্তরাল ভাবেই চলে যাবে। এই দেখো, এর অভিলম্ব কি? অভিলম্ব গুলো তোমাকে এঁকে দেখাচ্ছি, যেটা আগে বুঝালাম। এর অভিলম্ব কাঁচের সাথে 90 ডিগ্রি করে দাও, এর অভিলম্ব কাঁচের সাথে 90 ডিগ্রি করে দাও, এর অভিলম্ব কাঁচের সাথে 90 ডিগ্রি করে দাও। এখন এ দেখো, এর যে আই, এর যে আর, এই দুটো কিন্তু সমান। আবার এর আপতন কোণ এর প্রতিফলন কোণের সাথে সমান, এর আপতন কোণ এর প্রতিফলন কোণের সাথে সমান। ঠিক আছে, এবার বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? বিক্ষিপ্ত প্রতিফলন যখন ধরো, যখন যে তলের ওপর পড়েছে সেই তলটা ধরো এরকম অমসৃণ, ঠিক আছে, এই অমসৃণ তলের ওপর পড়েছে, তাহলে আপতিত রশ্মি ধরো এইখানটা পড়েছে, আরেকবার আপতিত রশ্মি এখানে পড়েছে, আরেকবার এখানে পড়েছে। এখন প্রথমবারে এইভাবে গেছে, দ্বিতীয়বারে এইখানে পড়েছে, তাহলে সে এইভাবে যেতে পারে, তৃতীয়বারে এইখানে মানে এইভাবে যেতে পারে। ধরো এখানে পড়েছে, তাহলে কিভাবে যাবে? এইভাবে চলে যাবে। অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এবার অভিলম্ব আঁকো। অভিলম্ব হচ্ছে তোমার এই বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, এখানে এই বিন্দুর সাপেক্ষে একটা তুমি সরল রেখা ভাবো, কল্পনা করো, সেটার সাহায্যে তুমি এবার অভিলম্ব আঁকো, তার সাথে 90 ডিগ্রি। এই আপতন কোণ এর প্রতিফলন কোণ সমান। ধরো এই রশ্মিটার জন্য, এই রশ্মিটার জন্য এইখানে একটা ছোট্ট সরল রেখা কল্পনা করো, ওই কাঁচটার তল বরাবর। এই দেখো, অভিলম্ব টানো। এর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি সমান। এবার এই রশ্মিটার ক্ষেত্রে দেখো, এখানে একটা ছোট্ট সরল রেখা কল্পনা করো, এই সোজা অভিলম্ব টানো। এর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি সমান। এখানে এই সোজা একটা ছোট্ট সরলরেখা কল্পনা করো, এই সোজা অভিলম্ব টানো। এ দেখো, এর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি সমান। অর্থাৎ প্রতিফলনের ক্ষেত্রে, তা সে বিক্ষিপ্ত প্রতিফলনই হোক বা নিয়মিত প্রতিফলনই হোক, যেই প্রতিফলনই হোক না কেন, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি সমান হবেই। এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, আপতিত রশ্মি সমান প্রতিফলিত রশ্মি, এটা নিয়ে তোমাদের প্রচুর অঙ্ক আছে, এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। এখানে কালিটা দেখা যায়নি, কালিটা ভরলাম তাই। দেখো, আই ইকুয়াল টু আর। এখন এর উদাহরণটা দেখো, এর উদাহরণ কি হতে পারে তোমরা নিজের থেকে হিসাব করো। নিয়মিত প্রতিফলন, যেমন তোমরা রোজ যে মুখ দেখো সেই আয়না হতে পারে, মানে দর্পণ। পুকুরে স্বচ্ছ জল মানে যে জলে প্রতিবিম্ব দেখা যায় সেই জল হতে পারে। এটা কি হতে পারে? এটা সিনেমার পর্দা হতে পারে, এবড়ো খেবড়ো দেওয়াল হতে পারে, বইয়ের পাতা হতে পারে, মানে বইয়ের পাতা যদি তোমরা এলোমেলো ভাবে ধরো তার উপর রশ্মি ফেলো, তাহলে নিশ্চয়ই বইয়ের পাতা হবে। এবার আসি, এটা তো হলো আলোর প্রতিফলন। এবার দেখি দর্পণ, মানে যে আয়নাতে আমরা রোজ মুখ দেখি সেই আয়নাটা কি? দর্পণ কাকে বলে? দর্পণ, দর্পণ হচ্ছে এমন একটা ব্যবস্থা যার দ্বারা আমরা আলোর প্রতিফলনটাকে কাজে লাগিয়ে প্রতিবিম্ব গঠন করতে পারি। যে আলোকীয় ব্যবস্থা আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে
প্রতিবিম্ব গঠন করে তাকে দর্পণ বলে। যে আলোকীয় ব্যবস্থা আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে প্রতিবিম্ব গঠন করে তাকে বলা হয় দর্পণ। এবার দর্পণের আকার অনুযায়ী দর্পণকে ভাগ করা হয়েছে। আমরা প্রধান ভাগগুলোই দেখবো, পরের ভাগগুলো আর দেখবো না। একটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ মানে যেটাতে তোমরা রোজ সকালে মুখ দেখো, সমতল দর্পণ। আর একটা হচ্ছে বক্র দর্পণ। বক্র দর্পণ মানে ধরো এরকম, ধরো এই পাশটা মুখ দেখতে পারবে, ঠিক আছে। সমতল দর্পণ আর বক্র দর্পণ। এই বক্র দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গোলীয় দর্পণ, আর একটা হচ্ছে অর্ধবৃত্তীয় দর্পণ। এখন এই গোলীয় দর্পণকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তল দর্পণ, এই অর্ধবৃত্তীয় দর্পণকে অর্ধবৃত্তীয় অধিবৃত্তীয় অধিবৃত্তীয় দর্পণকেও দুই ভাগে ভাগ করা যায়, উপবৃত্ত আর পরাবৃত্ত, কিন্তু সেগুলো তোমাদের কাজের নয়, সেগুলো কাজে লাগবে না। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণকে যেই দুটি ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। এখন উত্তল, উত্তল থেকে আমরা কি বুঝতে পারি? উত্তল থেকেই বোঝা যায় সেটা উঁচু হবে। অবতল, অবতল থেকে আমরা কি বুঝতে পারি? অবতল মানে সেটা নিচু হবে। উত্তল দর্পণ, উত্তল দর্পণ মানে এটা উঁচু হবে। ধরো দুটো একই রকম আঁকলাম, ঠিক আছে। এবার আমি কোন দিকে দেখবো সেটার উপর ডিপেন্ড করবে। উত্তল দর্পণ মানে কি? উঁচু, উঁচু দিকটা আমি দেখবো। তাহলে নিচু দিকটা কি হবে? পারদের প্রলেপ দিয়ে দিতে হবে, ঠিক আছে। মানে এটা আসলে হচ্ছে পারদের প্রলেপ একটা, যার ফলে একদিকে আয়নাটা দেখা যায়, প্রতিফলনটা গড়ে ওঠে। মানে এপাশ দিয়ে তোমার মুখটা দেখা যাবে না, এপাশে তোমার প্রতিফলনটা গঠন হবে। অবতল দর্পণ, অবতল মানে কি? নিচুর দিকে দেখবো। নিচুর দিকে দেখবো মানে কি? ওপরের দিকে পারদের প্রলেপটা দিয়ে দেবে, এই দিক থেকে দেখবো। এ দেখো এই বাটিটা এনেছি, বাটির মাধ্যমে তোমাদেরকে বোঝাই। ধরো বাটির দুটো দিক, এদিকটা কি? এদিকটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচু দিক, আর এদিকটা কি দেখতে পাচ্ছ তোমরা? এদিকটা হচ্ছে তোমার উঁচুর দিক, ঠিক আছে। এখন ধরো আমি এই পাশ দিয়ে মুখটা দেখবো, ঠিক আছে। এই পাশ দিয়ে মুখটা দেখবো, তখন এই পাশটা কি আমাকে ঢেকে দিতে হবে? এই পাশটা ধরো আমি ঢেকে দিলাম, তাহলে এই দেখো এই পাশটা আমি ঢেকে দিয়েছি, এই পাশটা দিয়ে আমি মুখটা দেখবো, ঠিক আছে। এই পাশটা দিয়ে মুখটা যখন দেখবো তাহলে এটা কি? উঁচুর দিক, এটা হবে তোমার উত্তল দর্পণ। এখন ধরো এই পাশ দিয়ে আমি মুখটা দেখবো, এই নিচুর দিকটা দিয়ে, তাহলে কি আমার এই দিকটা, উঁচুর দিকটা পারদের প্রলেপ দিয়ে ঢেকে দিতে হবে। এই দিকটা ঢেকে দিলে তাহলে আমি এই নিচুর দিকটা দিয়ে দেখতে পাবো। এ দেখো উঁচুর দিকটা ঢেকে দিয়েছি, নিচুর দিকটা দিয়ে। এটা যদি নতুন বাটি হতো, এটা অনেক দিনের হয়ে গেছে তাই এতে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু যদি তোমরা দেখো যে খুব নতুন বাটি, তখন এটা মুখটা দেখতে পারবে। তখন কি আমরা এই পাশে দেখতে পাবো। সব থেকে ভালো তোমরা যদি নতুন চামচে দেখো, সব থেকে ভালো উত্তল দর্পণ আর অবতল দর্পণের এটা বুঝতে পারবে। উল্টো প্রতিবিম্ব প্রতিবিম্ব সবই তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার অবতল দর্পণ, দেখে নাও আরেকবার। এই দিকটা দিয়ে তুমি মুখ দেখলে এটা হচ্ছে তোমার অবতল দর্পণ, আর এই পাশটা দিয়ে তুমি দেখলে এটা হচ্ছে তোমার উত্তল দর্পণ। এবার আসো পড়াতে আসি। এখন আমরা দেখি, চলো গোলীয় দর্পণ কাকে বলে। গোলীয় দর্পণ,
ঠিক আছে। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ বলতে আগে বুঝে নাও, সংজ্ঞাটা বলে দেবো খালি, আর এটা বুঝে নাও। ধরো একটা গোলক, এখন ধরো তোমাদেরকে দুটো বাটি দিয়ে বোঝাই দাও, এই দেখো, ধরো এরকম দুটো বাটি, এই দুটো বাটি মিলে গিয়ে একটা গোল, ঠিক আছে, একটা গোলক তৈরি হলো দুটো বাটি মিলে, ঠিক আছে। এই গোলকের অংশ তো এইটা, ঠিক আছে। এবার এইটা দিয়ে বোঝার চেষ্টা করো, আমি যেটা বোঝাচ্ছি। ধরো একটা গোলক, ঠিক আছে, গোলক, এই গোলকের একটা অংশ নেওয়া হলো এখান থেকে এতটা, এই গোলকের অংশ নেওয়া হলো, কাটা হলো, এবং এবার কোন দিকে পারদ বা রূপোর প্রলেপ দেবো সেটা আলাদা জিনিস। ধরো এই পাশে পারদের প্রলেপ দিয়ে দিলাম, তাহলে তোমরা বলবে কি কি এটা হলো, মানে কোন দর্পণ হলো। আর যদি এই পাশে পারদের প্রলেপ দিয়ে দিই তাহলেও তোমরা বলবে এটা কি, মানে কি দর্পণ হলো। এখন বাদ বাকি গোলকটা আমরা মুছে দিলাম, খালি যেইটুকু নিয়েছি সেইটুকুই থাকবে। এই যে এই অংশটা নিলাম, এটা ধরো একটা দর্পণের মতো কাজ করলো, ঠিক আছে। এটা ধরো একটা দর্পণ, এদিকটা দর্পণ, এদিকটা পারদের প্রলেপ দিয়ে দিয়েছি, তাহলে এটা এখন কি হলো, অবতল দর্পণ হয়ে গেল। কিন্তু এই অবতল দর্পণটা তৈরি হলো কিভাবে, এর আগে একটা তো গোলক ছিল, এটা সেই গোলক থেকে আমরা কেটে এই অবতল দর্পণটা তৈরি করেছি। তাহলে এখানে গোলীয় দর্পণে তোমার সংজ্ঞাটা কি হচ্ছে, যে বক্র প্রতিফলক তল, যে বক্র প্রতিফলক তল পারদ বা রূপার প্রলেপযুক্ত কোনো ফাঁপা কাচের, পারদ বা রূপার প্রলেপ যুক্ত কোনো ফাঁপা কাচের গোলকের অংশবিশেষ, গোলকের অংশ বিশেষ তাকে গোলীয় প্রতিফলক তল, তাকে গোলীয় প্রতিফলক তল এবং সংশ্লিষ্ট আলোকীয় ব্যবস্থাকে, এবং সংশ্লিষ্ট আলোকীয় ব্যবস্থাকে গোলীয় দর্পণ বলে। যে বক্র প্রতিফলক তল পারদ বা রূপোর প্রলেপযুক্ত কোনো ফাঁপা গোলকের অংশবিশেষ তাকে গোলীয় প্রতিফলক তল বলা হয়, এটাকে গোলীয় প্রতিফলক তল বলা হয়, এবং সংশ্লিষ্ট আলোকীয় ব্যবস্থাকে, এই অংশটাকে বলা হয় গোলীয় দর্পণ। এবার দর্পণকে, যেমন গোলীয় দর্পণকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে তোমার উত্তল, আর একটা হচ্ছে তোমার অবতল। এখন উত্তল যেটা, সেটা কি, উত্তল মানে ওপর দিকে আমরা দেখব, নিচের দিকটা বন্ধ করে দাও। অবতল, অবতল মানে কি, নিচের দিকে দেখব, ওপরের দিকটা বন্ধ করে দাও, এইভাবে মনে রাখবে। অবতল মানে কি নিচে, উত্তল মানে কি ওপরে, তাহলে যেই দিকটা যেই অনুযায়ী নাম হয়েছে সেই দিকে আমরা দেখব, অপর দিকটা বন্ধ করে দেবে। এবার উত্তল দর্পণ আর অবতল দর্পণের সংজ্ঞাটা তোমরা করে রাখবে। উত্তল দর্পণ, অবতল দর্পণ, যখন এগুলো সংজ্ঞাটা করবে তখন এর সাইডে ছবিগুলো এঁকে রাখবে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা কি লিখবে, যে গোলীয় দর্পণের
বাইরের স্ফীত পৃষ্ঠটি প্রতিফলক তল হিসেবে কাজ করে। বাইরের স্ফীত মানে বাইরের যে ফোলা অংশটা প্রতিফলক তল হিসেবে কাজ করে, তাকে বলা হয় উত্তল দর্পণ। তাহলে অপর পৃষ্ঠে কি? পারদের প্রলেপ। অবতল দর্পণ, অবতল দর্পণে তাহলে উল্টোটা লিখে দিবে, যে গোলীয় দর্পণে ভেতরের যে গোলীয় দর্পণে ভেতরের পৃষ্ঠটি প্রতিফলক তল হিসেবে কাজ করে। এটা হচ্ছে বাইরের পৃষ্ঠটি প্রতিফলক তল হিসেবে কাজ করে, এটা ভেতরের পৃষ্ঠটি প্রতিফলক তল হিসেবে কাজ করে। তাহলে কি বাইরেরটা এক্ষেত্রে পারদের প্রলেপ থাকবে, এখানে তুমি তোমার মুখ দেখবে, আর এটা এখানে তোমার মুখ দেখবে। তাহলে এইভাবে দুটো এঁকে দেবে যখন উত্তল দর্পণ আর অবতল দর্পণের সংজ্ঞা করবে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র, প্রথম সূত্র, ফার্স্ট ল। প্রথম সূত্র দেখো, প্রথম সূত্র আগেই করা আছে, দ্বিতীয় সূত্র আগে বলা আছে, খালি এবার সেটাই ভালোভাবে বলবো। দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি সবসময় তীর চিহ্ন দেবে, কারণ কোন দিক থেকে কোন দিকে আলো যাচ্ছে সেটা বোঝাতে হবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। মানেটা কি বলছে দেখো, আপতিত রশ্মি, ঠিক আছে, প্রতিফলিত রশ্মি, প্রতিফলকের ওপর অঙ্কিত আপতন বিন্দুতে অভিলম্ব, এটা তো তোমার আপতিত রশ্মি। আপতিত রশ্মি, এটা কি প্রতিফলিত রশ্মি, এটা কি প্রতিফলক তল, এটা এটা হচ্ছে তোমার আপতন বিন্দু, এটা কি অভিলম্ব। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দু, প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব, এগুলো সবগুলোই একই সমতলে থাকে। মানে এই বোর্ডটা ধরো একটা তল, ঠিক আছে, এই বোর্ডটা একটা তল, এই আপতিত রশ্মি যদি তুমি এপাশ দিয়ে ফেলো, প্রতিফলকটা এখানে আছে, প্রতিষ্ঠিত রশ্মি এইভাবে বেরিয়ে যাবে, আর অভিলম্ব এইভাবে পড়বে। কখনোই আপতিত রশ্মি এইখানে আছে, প্রতিফলিত রশ্মি তোমার এই সোজা বেরিয়ে যাবে না, মানে এটা সবসময় একই সমতলের মধ্যে থাকবে। কখনোই তুমি আপতিত রশ্মি ধরো এপাশ দিয়ে গেল, প্রতিফলিত রশ্মি এপাশ দিয়ে বেরিয়ে গেল, আর প্রতিফলক তল তোমার এইভাবে, আর প্রতিফলিত রশ্মি এইভাবে বেরিয়ে গেল, এইটা সম্ভব নয়। যদি আপতিত রশ্মি এইভাবে এসে পড়তো, তখন প্রতিফলিত রশ্মি এইভাবে পড়তো। আপতিত রশ্মি এইভাবে, প্রতিফলিত রশ্মি এইভাবে বেরিয়ে যাচ্ছে, এটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ এরা তিনটে একই সমতলে থাকবে। অর্থাৎ লিখে নাও প্রথম সূত্রটা, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। আমি আর লিখছি না, তোমরা লিখে নাও আমি যেটা বললাম। এবার সেকেন্ড ল, সেকেন্ড ল কি বলেছে, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির ফলে যে কোণ দুটো উৎপন্ন হয়েছে, আপতিত রশ্মির ফলে কি কোণ? আপতন কোণ। প্রতিফলিত রশ্মির ফলে কি কোণ? প্রতিফলিত কোণ, প্রতিফলন কোণ। তাহলে এই দুটো সর্বদা সমান হবে, আই সমান আর, এটা মনে রাখবে, আই সমান সর্বদা আর হবে। এটা হচ্ছে দুটো সূত্র। এবার আমরা গোলকীয় দর্পণের অনেকগুলো অংশ সম্বন্ধে জানবো, এবং সেই অংশগুলোর সংজ্ঞা মুখে বলবো আমি, তোমরা লিখলে লিখবে, আর না হলে বই থেকে পড়ে নেবে। সংজ্ঞাগুলো বলবো আর বুঝিয়ে দেব। এখন গোলীয় দর্পণটা কিভাবে কোনখানে কি সেটা জানা হয়ে যাবে, আর তারপরে এই ভিডিওটা শেষ করব।
আর তারপর থেকে পরের পার্টে হবে। এখন ধরো এটা হচ্ছে মেন গোলকটা, এটা আচ্ছা দুটো দর্পণ করব কি, উত্তল অবতল একই, আচ্ছা একটাই করে বুঝাই, ঠিক আছে। ধরো এটা ধরো তোমার অবতল দর্পণ, ঠিক আছে, এটা ধরো তোমার অবতল দর্পণ, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটা সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এটা হচ্ছে তোমার মেরু, এটা হচ্ছে ও দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এটা তোমার ব্যাসার্ধ আর দিয়ে বললাম, ঠিক আছে। এবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে মেরু কাকে বলে। মেরু বলতে বোঝায়, ধরো এটা একটা প্রতিফলক তল, তো এখান থেকে এতটা একটা প্রতিফলক তল, ঠিক আছে, এই প্রতিফলক তলের মধ্যবিন্দুটাই হচ্ছে মেরু। ধরো যদি এইখান থেকে এতটা হচ্ছে প্রতিফলক তল হতো, ধরা যাক এইখান থেকে এতটা হচ্ছে প্রতিফলক তল, তাহলে তার মেরু কোনটা হতো, এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে তার মেরু। ধরো এখান থেকে এটা হচ্ছে তোমার প্রতিফলক তল এইটুকু, তাহলে তার মেরু কোনটা হবে, এটা হচ্ছে তার মেরু। অর্থাৎ প্রতিফলক তল মানে এই যে দর্পণটা তার মধ্যবিন্দু হচ্ছে মেরু, ঠিক আছে। এবার পরেরটা বলা হয়েছে বক্রতা কেন্দ্র কাকে বলা হয়। কোন গোলীয় দর্পণ, ধরো এটা একটা গোলীয় দর্পণ, তো ঠিক আছে, এই গোলীয় দর্পণটাকে আমরা একটা গোলকে পরিণত করব ফার্স্টে। তোমাকে একটা এইটুকু গোলীয় দর্পণ দেওয়া হয়েছে, সেই গোলীয় দর্পণটাকে তুমি আগে একটা বড় গোলকে পরিণত করবে, গোলকে পরিণত করলে এই বড় গোলকের যে কেন্দ্র সেটাই হচ্ছে ওই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। অর্থাৎ দেখো তোমরা এই যে এই প্রতিফলক তলটা, এই প্রতিফলক তলটাকে আমরা কিন্তু বাড়িয়েছি, একটা গোলক তৈরি করেছি, এবং এই গোলকের যে কেন্দ্র সেটাই হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র। তাহলে এই বিন্দুটা কি হলো, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার পরের সংজ্ঞাটা কি বলেছে, প্রধান অক্ষ কাকে বলা হয়। প্রধান অক্ষ, প্রধান অক্ষ বলতে ধরো মেরু, আচ্ছা এই যে বক্রতা যে এটা এঁকেছি গোলীয় দর্পণ, এর মেরু কোনটা, এখান থেকে এতটার মধ্যবিন্দু তোমার আমার চোখের আন্দাজ হচ্ছে এটা, এর প্রধান অক্ষ কি হবে, প্রধান অক্ষ হচ্ছে এই যে মেরু আর এই যে বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাই হচ্ছে মেরু। তাহলে এই যে আমরা সরলরেখাটা টেনেছি দেখতে পাচ্ছ, এটা ধরো এক্স ড্যাশ, এটা ধরো এক্স, ঠিক আছে, এই এক্স আর এক্স ড্যাশ এটা কিন্তু হচ্ছে তোমার প্রধান অক্ষ। কেন বলো তো, কারণ এটা বক্রতা কেন্দ্র এবং মেরু দুটোরই মধ্য দিয়ে গেছে, দুটোর মধ্যে সংযোগ স্থাপন করেছে। এবার প্রধান ছেদ, প্রধান ছেদ হচ্ছে তোমরা প্রধান অক্ষের সাথে একটা লম্ব টানবে, ঠিক আছে, এই লম্বটা তোমার এই গোলকের অংশটাকে যে বৃত্তচাপে কাটে, অর্থাৎ এইখান থেকে এতটা, ধরো এটা এম, এটা এম ড্যাশ। আচ্ছা দর্পণের যে যতগুলো ছবি আঁকবে তোমরা, যে এটা করবে মানে যতগুলো দর্পণের ছবি আঁকবে ততগুলো তো তোমার প্রত্যেকটা নাম দিতে হবে, এম ও এম ড্যাশ, এম মানে হচ্ছে তোমার মিরর, ঠিক আছে, মিরর, মিরর থেকে এখানে এম এসেছে। আবার যখন তোমরা লেন্স করবে, লেন্স হচ্ছে এল,
এল ড্যাশ এইভাবে দেবে, কারণ সেটা লেন্স লেন্স থেকে এলটা এসেছে, ঠিক আছে? এই কারণে এখানে এম আর এল এইভাবে সংকেত দেওয়া হয়। এই যে যে বৃত্তচাপে ছেদ করেছে এটাই হচ্ছে প্রধান ছেদ বলা হয়। আর উন্মেষটাও একেবারে জেনে নাও। প্রধান ছেদ বুঝতে পারলে কি? প্রধান ছেদ হচ্ছে তোমার এটা এম ও এম ড্যাশ, মানে যে বৃত্ত চাপটা কেটেছে সেটা হচ্ছে তোমার প্রধান ছেদ। এম ও এম ড্যাশ এটা হচ্ছে তোমার প্রধান ছেদ। কিন্তু যে সরল রেখাটা কেটেছে, যে সরল রেখাটা এই বৃত্তচাপটাকে কেটেছে সেটা হচ্ছে তার উন্মেষ। মানে এম এম ড্যাশ যে সরল রেখাটা, এটা হচ্ছে উন্মেষ। তাহলে কি বৃত্তচাপটা হচ্ছে প্রধান ছেদ আর উন্মেষটা হচ্ছে সরল রেখাটা। এখান থেকে একটা তোমরা, এটা হচ্ছে তোমার রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ। এবার বৃত্তচাপ থেকে বক্রতা কেন্দ্র অবধি লাইন টানো, যে কোণটা উৎপন্ন হবে না সেটা হচ্ছে তোমার কৌণিক উন্মেষ। মানে হচ্ছে এম সি এম ড্যাশ, এই কোণটা হচ্ছে কৌণিক উন্মেষ। এই কোণটা হচ্ছে তোমার কৌণিক উন্মেষ। এবার যেটা বলেছে, এবার হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, যেটা হচ্ছে তোমার সব থেকে মানে নিউমেরিক্যাল খুব পড়ে এটা থেকে, ফোকাস দৈর্ঘ্য থেকে। ফোকাস দৈর্ঘ্য, তারপর তোমার আপতন কোণ প্রতিফলন কোণ, এটা বারবার মনে রাখতে বলছি, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আর তোমার প্রথম সূত্রটা মনে আছে? আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। ঠিক আছে, এটা যেন পুরো মুখস্থ হয়ে যায় বারবার বলতে বলতে। এবার ফোকাসটা বুঝতে হলে আমাদেরকে এই ছবিটা মুছতে হবে, একটা অন্য ছবি এঁকে বোঝা যাক। নাও, ফোকাস বোঝার জন্য দুটো ছবি আঁকছি। ছবিগুলো এক মিনিট। এটা ধরো অবতল দর্পণ, মানে এই দিকটা পারদের প্রলেপ থাকবে। এটা ধরো উত্তল দর্পণ, মানে এই দিকটা পারদের প্রলেপ থাকবে। এখন অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, ঠিক আছে? কতগুলো সমান্তরাল আলোক রশ্মি এলো, সমান্তরাল আলোক রশ্মি এলো, ঠিক আছে? এবার এই যে বাঁকা অংশটা দেখতে পাচ্ছ না, বাঁকা তো এটা, এই সোজাসুজি একটা লাইন কল্পনা করো। এই দেখো, এই দেখো, এটা তো সোজাই থাকবে। এই দেখো, এই দেখো, ওই দর্পণের সোজাসুজি যদি একটা সমান্তরাল রশ্মি কল্পনা করা হয়, তাহলে দেখো এই যে সরল রেখা বরাবর এখানে আসবে, এই সরলরেখা অনুযায়ী এটা, উফ, এক মিনিট, এখানে আসবে। এই দেখো এই সরলরেখাটা এখানে। এখন সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, আলোক রশ্মি সবসময় চিত্র দেখাবে। সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, এসে অবতল দর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এটাই ধরো প্রধান অক্ষ, ঠিক আছে? উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, আসছে, এসেছে, কিন্তু এইভাবে এর বাঁকটা দেখো, এই আলোটা কোন দিকে বাঁকতে পারে? এইভাবে দেখো, সরল রেখা টানো, দেখো তোমার মনে হচ্ছে না যে
এই সরলরেখাটা এইভাবে যেতে পারে, এই এই যে এই দাগটা টেনেছি এই অনুযায়ী কি ওটা ওই সোজা যেতে পারে। তাহলে দেখো আলোক রশ্মি আসলে এইভাবে চলে যায়। ঠিক আছে, আলোক রশ্মি এইভাবে বেঁকে যায় উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি আমরা ফোকাস বিন্দু পাবো না? না, উত্তল দর্পণে তুমি যদি এইখানে চোখ রাখো তখন তোমার মনে হবে আলোক রশ্মিটা যেন এই বিন্দু থেকে আসছে বলে তোমার মনে হবে। এই যে এই বিন্দুটা অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি এসে সত্যিকারের মিলিত হয়েছে, উত্তল দর্পণের ক্ষেত্রে ভেতরের কোনো বিন্দু থেকে আসছে বলে তোমার মনে হবে তুমি যদি এই জায়গায় চোখটা রাখো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ফোকাস বিন্দু। তাহলে সংজ্ঞাটা আমি একবার বলছি, তোমরা দেখো, একগুচ্ছ সমান্তরাল রশ্মি কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছগুলি অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই নির্দিষ্ট বিন্দুকে দর্পণের মুখ্য ফোকাস বিন্দু বলা হয়। ঠিক আছে, এবার ফোকাস দৈর্ঘ্য কাকে বলা হয় এটাও তো তোমাদেরকে জানতে হবে। মেরু আমরা কি পড়েছি, এটা হচ্ছে মেরু, এটা এম, এটা এম ড্যাশ, এটা এম, এটা ও, এটা এম ড্যাশ। এই মেরু থেকে ফোকাস বিন্দুর মাঝের দূরত্বটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। মেরু থেকে ফোকাস বিন্দুর মাঝের দূরত্বটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। এবার তারপরে কি বলেছে, ফোকাস তল। অনেক সময় আলোক রশ্মিগুচ্ছ কি হয়, ধরো যখন বাঁকা পথে এলো সমান্তরাল আলোক রশ্মি, তখন ওই ফোকাস বিন্দুতে মিলিত হয় না, কিন্তু ওই ফোকাস বিন্দুর এই যে একটা সমতলেই, ধরো এইটা তো ফোকাস বিন্দু, এই তলেই একটা বিন্দুতে এসে মিলিত হয়, তাকে বলা হয় ফোকাস তল। ঠিক আছে, ওটা ওখানেও তৈরি হয়। ধরো এইভাবে এলো রশ্মিটা, এইভাবে না এসে ওই এই তোমার প্রধান অক্ষের সমান্তরালে না এসে একে অপরের সমান্তরাল এলো, কিন্তু এতে এলো মানে প্রধান অক্ষের সমান্তরাল এলো না, তখন ফোকাস তলের একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, একে বলা হয় ফোকাস তল। এই তলে যে ফোকাসটা তৈরি হলো এটা তো তোমার ফোকাস বিন্দু, আর এখানে যে মিলিত হলো এই ফোকাসটাকে তোমাকে বলা হয়, মানে ওই ফোকাস তলেরই কোন একটা বিন্দুকে বলা হয় তোমার গৌণ ফোকাস। এটা হচ্ছে মুখ্য ফোকাস, এটা হচ্ছে তোমার গৌণ ফোকাস। ঠিক আছে, গৌণ ফোকাসের সংজ্ঞাটা তোমরা একবার দেখে নাও। সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে সামান্য আনতভাবে কোনো গোলীয় দর্পণে আপতিত হয়, তবে প্রতিফলনের পর প্রতিসৃত রশ্মি ফোকাস তলের উপরিস্থ কোনো বিন্দুতে মিলিত হয়, ফোকাস তলের উপরিস্থ কোনো বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, বা ফোকাস তলের উপরিস্থ কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এ দেখো, ফোকাস থেকে নয় কিন্তু ফোকাস তলে কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। এক্ষেত্রে ফোকাস তলের উপর অবস্থিত বিন্দুটিকে বলা হয় গৌণ ফোকাস। অর্থাৎ এটা হচ্ছে তোমার মুখ্য ফোকাস, আর ফোকাস তলে যদি কোনো মানে মুখ্য ফোকাস বাদে যেখানেই ওই তলে অবস্থিত যেখানেই ফোকাস গঠন হোক না কেন তখন সেটাকে বলা হয় গৌণ ফোকাস। তো আজকে এতটা অবধি থাক, পরের ভিডিওতে আবার এরপর থেকে শুরু করব। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে আমরা বেশ কিছু প্রমাণ এবং নিউমেরিক্যাল যদি করাতে পারি তো করাবো, নাহলে বিশেষ করে ছবিগুলো পরের দিন বোঝাবো। তো আজকের জন্য এতটুকুই, নমস্কার।